আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আস্তে আস্তে আমার গলা আরো বসে যাচ্ছে, টের পাচ্ছেন হয়তো আপনারা, গলা পুরোপুরি বসে যাচ্ছে। শরীর খারাপ, আমি আপনাদেরকে আগে লাইভে বলেছি, জ্বর এবং ঠান্ডা সবকিছু মিলে চেপে ধরেছে, তাই গলার স্বর বসে যাচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। আমি অনেকের কমেন্ট দেখছি। আমার এক ভাই শামীম আহমেদ কমেন্ট করেছেন যে আমি তার কমেন্ট পড়ি না, আমি ফেসবুকের কমেন্ট বেশি পড়ি, ইউটিউবের কমেন্ট কম পড়ি। শামীম ভাই, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, আমি আপনাকে এই যে আপনি আপনার নামটা বললাম আজকে। বিষয়টা হলো যে আমি আমার এখানে যে কমেন্টগুলো যখন বলা শুরু করি, যে নামগুলো ট্রল হয়, ধরেন আপনারা অনেকে কমেন্ট করেন না, তো যে নামগুলো তাৎক্ষণিক আমার সামনে ট্রল হয়, আমি সেখান থেকে হয়তো কিছু নাম বলার চেষ্টা করি, কারণ আপনারা হাজার হাজার কমেন্ট করছেন, সবগুলো আমার স্ক্রিনে ট্রল হয় না। আর আমি যদি বলা শুরু করি তাহলে আমাকে পুরো 1 ঘন্টা আপনাদের নাম বলতে হবে। আমি স্বজন প্রীতি করছি, এটা আপনারা মনে করবেন না। ওকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের এই সেশনে। শুনতে এবং দেখতে পেলে একটু কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবেন। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আমেরিকা কি ন্যাটো থেকে বেরিয়ে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি কিন্তু দিয়ে বসেছে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে পুরো ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো সহযোগিতা করেনি। একটি ভরসার জায়গা ছিল ব্রিটেন। ব্রিটেনও জানিয়ে দিয়েছে তারা আমেরিকার এই যুদ্ধে কোনো প্রকার সাহায্য করতে পারছে না, বা আমেরিকাকে তাদের ঘাঁটি তো দূরের কথা, তারা ইরানের বিরুদ্ধে আমেরিকার হয়ে কোনো ক্ষেত্রে আমেরিকাকে সাহায্য করতে পারবে না। আমেরিকার ট্রাম্পের মাথায় হাত পড়ে গেছে। পাশাপাশি স্পেন, তারা আমেরিকার সেনাঘাঁটি বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে ইউরোপের মোটামুটি যারা ন্যাটোভুক্ত দেশ, সেখানে সব জায়গায় আমেরিকার ঘাঁটি আছে। এক একটা দেশে কয়েক ডজন করে ঘাঁটি আছে। প্রায় 80টি দেশে 800-র মতো ঘাঁটি আছে, এরকম তথ্য আছে। তো স্পেন স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি স্পেনে যেটা আছে সেটা বন্ধ করে দিয়েছে, বলে দিয়েছে সরাসরি যে আমার দেশ থেকে তুমি ইরানে কোনো আক্রমণ করতে পারবা না, আমার স্থল কিংবা আমার আকাশ ব্যবহার তো করতে পারবা না, এবং যে ঘাঁটিটি আছে সেটাকে বন্ধ করে দিয়েছে, যাতে কোনো প্রকার স্পেন থেকে ইরানে আক্রমণ না করতে পারে। একটা দুর্দান্ত খবর পেয়েছেন আপনারা আশা করি। 2 নম্বর যে বিষয়টি হয়েছে সেটি হলো ফ্রান্স, ইতালি এবং সুইজারল্যান্ড, পোল্যান্ড, তারা প্রত্যেকেই আমেরিকাকে বলে দিয়েছে এই দেশগুলোর ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করা যাবে না, এবং এই দেশগুলোর ভূমি কিংবা আকাশ আমেরিকা ব্যবহার করতে পারবে না। ধরেন আমেরিকা থেকে উড়ে আসবে বিমানে অস্ত্র নিয়ে, এবং এই দেশগুলো ব্যবহার করে তারা ইসরায়েলে নামবে বা মধ্যপ্রাচ্যে নামবে, এই সুযোগটিও আমেরিকা তাদের দেবে না। ইতিমধ্যে মার্কিন কয়েকটা বিমানও আটকে দেয়া হয়েছে, যেগুলো অস্ত্র বোঝাই করে ইসরায়েলে যাবার পথে ছিল, আটকে দেওয়া হয়েছে, তাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। পরবর্তী আরবের কোনো মুসলিম দেশ তাদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। বুঝতে পারছেন মুসলমানদের মধ্যে কি সমস্যা হচ্ছে এবার। পোল্যান্ড, তারাও জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকাকে কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না, কারণ এই দেশগুলোর প্রধান একটি ভয়, ইরান সেই ভয়টাতেই খেলে দিয়েছে। ইতিমধ্যে পৃথিবীর বহু দেশ লকডাউনে চলে যাচ্ছে, ইউরোপ তেল গ্যাসের সংকটে পড়ে গেছে, আর ইরান এই যুদ্ধে অস্ত্রের চেয়েও সবচেয়ে বড় যে খেলাটি খেলেছে সেটি হলো হরমুজ প্রণালী। এটি একটি নিউক্লিয়ার, ইরান নিউক্লিয়ার লাগবে না, ইরানের আছে হরমুজ প্রণালী, এটা নিউক্লিয়ারের চেয়ে পাওয়ারফুল। একদিকে হরমুজ যদি বন্ধ করে দিয়েছে, আরেকদিকে বাবুল মান্দাব, এই দুটো বন্ধ করে দিলে এশিয়া বলি আর ইউরোপ বলি তাদের অবস্থা করুণ হয়ে যাবে। তো ইউরোপ বুঝে গেছে যে আমেরিকার সাথে এই যুদ্ধে তারা নামলে তাদের সব ক্লাবস হয়ে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাবে। তারা আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন যে তারা 25টি দেশ ইউরোপের, তারা ইরানের সাথে আলোচনা করতে চায়। বুঝতে পারছেন বিষয়টা? ইউরোপের 25টি দেশ বা 30টির মতো দেশ তারা ইরানের সাথে আলোচনা করতে চায়। কি আলোচনা? যে তারা আমেরিকাকে কোনো ঘাঁটি ব্যবহার করতে যেহেতু দেয়নি, আগামীতে দেবে না, ইরান যেন তাদেরকে তেল আসা যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেয়।
বুঝতে পারছেন খেলাটা কি? ইরানের পার্লামেন্টে পাশ হয়ে গেছে এখন থেকে যারা হরমুজ প্রণালী ব্যবহার করবেন, এটা হলো ইরান এক পাশে অন্য পাশে ওমান, প্রায় 21 কিলোমিটার একটা সরু পথ। তো এটা যদি এখন ইরানের পার্লামেন্টে পাশ হয়ে গেছে, এখন থেকে তারা এখান থেকে টোল আদায় শুরু করে দিয়েছে। প্রায় $20 লক্ষ একটা জাহাজে দিতে হবে, এটা কম বেশি হবে। ইরানের মিত্রদের জন্য হয়তো ছাড়ও দেয়া হবে, আবার আমেরিকার বন্ধুদের জন্য এটা টোল বাড়তেও পারে। এক পাশে ওমান, এক পাশে ইরান, এতে করে ওমানেরও লাভ হবে, কারণ ইরান যখন এই টোলটা নেবে এটা ওমানেও একটা ভাগ পাবে, কারণ দুজন মিলেই এই হরমুজ প্রণালী। ভালো করে খেয়াল করছেন, এই যুদ্ধে গালফ কান্ট্রিতে যে দেশটিকে সবচেয়ে কম অ্যাটাক করা হয়েছে, একেবারে ইরান আক্রমণ না করেনি বললেই বলা যায়, সেই দেশটির নাম ওমান। কেন বলেন তো? কারণ ওমান ইরানকে জানিয়ে দিয়েছে তারা আমেরিকার পক্ষে নেই, তারা যতটুকু পারে ইরানের পক্ষে আছে। এক, মধ্যস্থতার জন্য ওমান বারবারই আমেরিকার সাথে আলোচনা করেছিল ইরানের হয়ে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের যে আলোচনা হয়েছিল এটা কিন্তু ওমানের মাধ্যমে হয়েছিল। এবং ওমান স্পষ্ট আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এই যুদ্ধে, যেটা আরবের বাকি দেশগুলো দেয় নাই। পরবর্তী কাতার দিয়েছে। ওমান এখানে এতটা কৌশলে খেলেছে যে সে সাপে মরেনি, সাপে মরেছে, লাঠিও ভাঙেনি। অর্থাৎ আমেরিকার মিত্র আছে, যেহেতু সেখানে ঘাঁটি আছে গালফ কান্ট্রি, কিন্তু ইরানকে চটায়নি। ইরানের সাথে তাদের সম্পর্কটা তারা ধরে রেখেছে এবং আমেরিকাকে তারা ইরানে আক্রমণে বড় কোনো সহযোগিতা করেনি। 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি আসছে সেটি হলো, ট্রাম্প বলছেন যে আমাকে কোনো ইউরোপ এবার সাহায্য করেনি, ন্যাটো সাহায্য করেনি, তাহলে ন্যাটোকে এত টাকা দিয়ে আমি পালি কেন? তৈরি করে রেখেছি কাদের জন্য? তিনি বলছেন যে আমি বা আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যেতে পারে। আসলে ন্যাটো খেপেছে কেন? ফিনল্যান্ডের কথা মনে আছে আপনাদের? আমেরিকা ইউরোপের উপর ট্যারিফের বিষয়গুলো আছে, নানান রকম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে কাউকে মানুষই মনে করেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য। ইউরোপকে এমন ভাবে সার্চ করার কথা, ফিনল্যান্ড দখলের যে প্ল্যান করেছে, গ্রিনল্যান্ড। তো এই যে বিষয়গুলো আসছে এবং আরো অনেক দেশের উপর তার ট্যারিফ যোগ করার যে খেলাগুলো, সে মনে করেছেন আমি যা ইচ্ছা তাই করব, আমি বিশ্বমোড়ল, আমাকে কি কিছু করতে পারবে না। ইউরোপ তাদের আত্মমর্যাদা রক্ষা এবার শক্তভাবে দাঁড়িয়ে গেছে ট্রাম্পের বিরুদ্ধে। এখন পর্যন্ত এই যুদ্ধটা ট্রাম্প চেয়েছিল একটা কি বলবো বিশ্বযুদ্ধের মতো, সব নেটোগুলো নিয়ে আসবে, ইউরোপকে নিয়ে আসবে, ইরানকে চারদিক থেকে মারবে। ইরান এখানে হরমুজ বন্ধ করে দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে। সবাই বুঝতে পারছে এই যুদ্ধ তেলের যুদ্ধ। তেল মানে কি? তেল তো পানির চেয়ে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ পুরো পৃথিবী শিল্প কলকারখানার উপর টিকে থাকে। সব বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তাদের অর্থনীতি ভেঙে পড়ে যাবে, স্টক মার্কেট ধাস করে পড়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো। তো এই মুহূর্তে যে খেলাটি খেলছে ইরান, তারা ইউরোপকে বোঝাচ্ছে, আর ইউরোপও ইরানের মেসেজ বুঝেছে। এখন ইউরোপ ইরানের সাথে আলোচনা করতে চায়, ইরানও তাদের জন্য দরজা খুলে দেবে এবং ইরান যে টোল আদায় করবে এটা এখন চূড়ান্ত হয়ে গেছে। এখন ইরানের জন্য এই যুদ্ধ বড় অর্থনৈতিক একটা সুবিধা এনে দেবে। এখন বিলিয়ন বিলিয়ন ডলার ইরানের ঘরে ঢুকে যাবে। এটা একটা দুর্দান্ত। এটা এর আগে কিন্তু মিশরে এরকম হয়েছিল, সুয়েজ খাল। এই হিস্ট্রি হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো মিশরের এইটাও একসময় আন্তর্জাতিক সীমান্ত বা জলরাশির আওতায় ছিল, এখানে কেউ টোল আদায় করতে পারতো না। এখানে মিশরের দ্বিতীয় রাষ্ট্রপ্রধান মেবি জামাল আবদেল নাসের, তিনি এটাকে তাদের আওতায় এনেছেন, মিশরের অন্তর্ভুক্ত করেছেন এবং টোলের বিষয়ের মধ্যে এটা এনেছিলেন। ফ্রান্স, জার্মান এরা খেপে গিয়েছিল তাদের বিরুদ্ধে। জামাল আবদেল নাসের খুব ভালো শাসক ছিল তা না, দেশের জন্য হয়তো কিছু করেছেন, তবে ইসলাম বিরোধী ছিলেন। যারা ইমাম গাজ্জালির কারাগারে রাত দিন বইটি পড়েছেন তারা হয়তো জামাল আবদেল নাসেরের হিস্ট্রি জানেন, কতটা দুঃশাসক ছিলেন তিনি। এই বইটি আমার পড়া হয়েছে, আমার খুব ভালো লেগেছিল। যারা একটু ইসলাম নিয়ে গবেষণা করেন, কারাগারে রাত দিন বইটি পড়বেন অবশ্যই। দর্শক, এখন যে বিষয়টি তৈরি হয়েছে, স্পেন শুধু এখানে থেমে থাকেনি। স্পেন বলে দিয়েছে যে স্পেন এই বিশ্বকাপে যদি ইসরায়েল কোয়ালিফাইড করে এবং ইসরায়েলের সাথে যদি কোনো ম্যাচ আসে, কোয়ালিফাইড করার পর স্পেনের সাথে, স্পেন ইসরায়েলের সাথে বিশ্বকাপে খেলবে না। এর চেয়ে বড় প্রতিবাদ একটা ইউরোপের দেশ আর কি করতে পারে বলেন?
আমি স্পেনের প্রধানমন্ত্রীকে বারবার সেলুট দিতে চাই, তাকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, দেখবেন। ইসরায়েল যদি কোয়ালিফাইড রাউন্ডে আসে, স্পেন তাদের সাথে খেলবে না, এখনই ঘোষণা দিয়েছে। এই জুনেই বোধহয় খেলা শুরু হচ্ছে আমেরিকাতে। তো তার মানে আমেরিকা এবং তার অন্যতম মিত্র ইসরায়েল ইউরোপের ব্যাপক চাপের মুখে পড়ে গেছে। চাপ মানে কি? ভয়ঙ্কর চাপে পড়ে গেছে। তারা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা দুজন ইচ্ছে মতো যে কোনো দেশে যুদ্ধ ছড়িয়ে দেবে আর পুরো পৃথিবী টালমাটাল করে দেবে, অর্থনীতির 12টা বাজিয়ে দেবে। এটা হতে পারে না। তোমাদেরকে কেউ ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়নি। এক আমেরিকা তোমার কাছে আছে বলে বা তোমার বুক পকেটে আছে বলে ইসরায়েল তুমি গাজাতে লক্ষ লক্ষ মানুষ মেরে দিবা, লেবাননে কচু কাটা করবা, এটার অনুমতি তোমাকে কেউ দেয়নি। ইউরোপ বুঝতে পারছে, কারণ ইউরোপের জনগণ আমাদের মতো ঘুমিয়ে থাকে না। আমাদের দেশে যেমন জুলাই যোদ্ধারা ফাইট করেছে, আমরা একটা নতুন বন্দোবস্ত পাবো আশা করেছিলাম। এখন যারা ক্ষমতায় বসে তারা বলছে গণভোট আবার কিসের, সংবিধান আবার কিসের, আগেরটাই থাকবে। এরা হলো নষ্ট মেধার লোক। এরা রাজনীতির জন্য সকাল একটা বলে, বিকাল একটা বলে। এরা বিরোধী শিবিরে থাকলে একটা বলে, সরকারে আসলে আরেকটা বলে। এদের মানে এরা চায় সবসময় যে চিরদিন তারাই ক্ষমতা থাকুক, কিন্তু আল্লাহ তাদেরকে সারা জীবন ক্ষমতা রাখে না। কাউকে কাউকে ভারতে আল্লাহ ট্রান্সফার করে দেয়। ইতিহাস থেকে যারা শিক্ষা না নেবে তাদের জন্য ইতিহাস ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে, এটি বাস্তব কথা। দর্শক, এখন এই বিষয়গুলোর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইঙ্গিত করছেন যে তিনি ইরানের নতুন সরকারের সাথে আলোচনা করতে চান। বিষয়টা কি দাঁড়িয়েছে দেখেন। ট্রাম্প বলছেন ইরানে যে নতুন রেজিম আসছে তারা ভালো, এবং তিনি তাদের সাথে ব্যাকডোরে আলোচনা চালিয়ে যাচ্ছেন, আলোচনা এগিয়ে চলছে। প্রশ্ন হলো ইরানের নতুন রেজিমকে? আগের রেজিম তো ছিল আয়াতুল্লাহ আলী খামিনি, যিনি ইসরায়েলের সাথে 12 দিন যুদ্ধ করেছেন। তার দেশে পারমাণবিক প্রজেক্টগুলোতে হিট হয়েছিল, ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে, এবং ইসরায়েল ব্যাপক অ্যাটাকও করেছিল। তারপরে তিনি যখন জয়ের পথে ইরান দখলদারদের হিট করে ট্রাম্পের অনুরোধে আয়াতুল্লাহ আলী খামিনি যুদ্ধবিরতি ঘটিয়েছিলেন 12 দিনের মাথায়, মনে আছে আপনাদের। এবং সেই খামিনি সহ তার পুরো টিমকে মেরে দিয়েছে, প্রথম সারি সব। এখন বলা হচ্ছে মুস্তফা খামিনি নেতৃত্বে আছেন। তো ট্রাম্প কি মুস্তফা খামিনির প্রশংসা করছেন, নাকি তাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদেরকে ভালো বলছি, তোমরা একটু আমাকে সুযোগ দাও, আলোচনা করো, আমাকে আর মাইরো না, আমাকে একটা ফেস সেভিং দাও, আমি একটু আমার দেশের জনগণকে বলি এই দেখো একটা বিজয় পাইছি। ট্রাম্প এই মুহূর্তে চাইছে যে বিষয়টি, সেটি হলো ইরানকে বোঝাতে যে তুমি হরমুজটা খুলে দাও, তোমার সব আলোচনা বা তোমার সব শর্ত আমি রাখবো, হরমুজটাকে খুলে দাও। হরমুজটা ইরান খুলে দিলেই ট্রাম্প একটা সাংবাদিক সম্মেলন করবে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, দিয়ে কি বলবে, এই দেখো এই দেখো ইরান হেরে গেছে আমার কাছে, ইরান হেরে গেছে আমার কাছে, সেজন্য হরমুজ খুলে দিয়েছে। ট্রাম্প একটা জাতিকে ফেস সেভিং দেখাতে চাচ্ছেন, কারণ তার দেশের মধ্যে যে জরিপগুলো হচ্ছে সেই জরিপে তার অবস্থান এখন 30-এ চলে আসছে। তার মানে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প হেরে যাচ্ছেন কনফার্ম। এখন তিনি বলছেন ইরান তুমি হরমুজটাকে খোলো, কি চাও? এতদিন ট্রাম্প বলছে আমি নিউক্লিয়ার চাই, তোমার ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করো, এটার রেঞ্জ 1000-এর নিচে রাখো, তুমি এমন মিসাইল বানাবা না যেটা ইসরায়েলে যেতে পারে, তুমি বানাও যেটা তোমার ঘর থেকে বানালে বাথরুম পর্যন্ত যায়, এরকম একটা বানাও, অথবা সর্বোচ্চ তুমি ইরান থেকে আরবে মারার মতো মারো, আরব তো মুসলমান, ওরা মরলে আমাদের তো কোনো আপত্তি নাই, তাই তো? আমরা তো ওদের থেকে শুধু পেট্রো ডলার নিতে আসি, আমাদের দেশের অর্থনীতি ওদের তেল বেচা টাকা থেকে আমরা বাঁচাই। এখন ট্রাম্প এই শর্তগুলো ভুলেই গেছে। কারণ কি? ট্রাম্পের এখন একটাই শর্ত, হরমুজ খুলে দাও, কারণ হরমুজ দিয়েই ইরান নিউক্লিয়ার অ্যাটাক করে বসছে। এটি ইরানের নিউক্লিয়ার। এই হরমুজের গলার টিপে ধরছে ইরান, ট্রাম্পের প্রাণ পাখি আটকে গেছে, ইউরোপ চলে গেছে, ন্যাটো চলে গেছে, কেউ তার পাশে নাই, একটা দেশ আসছে না, একটা সিঙ্গেল দেশ তার পাশে আসছে না। এখন ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ করতে চাইছে, ব্যাকডোরে আলোচনা শুরু করেছে। কেউ কেউ বলছে ইরান ট্রাম্প আসলে কার সাথে কথা বলছে, মুস্তফা খামিনি তো অদৃশ্য, কোথায় কেউ জানিই না, আলী লারিজানি তো মারাই গেছেন, আর যিনি প্রেসিডেন্ট আছেন ইরানের তিনি তো আসলে কি বলবো, প্রেস কনফারেন্স করে ওই কি বলে মুস্তফা খামিনি যেটা লিখে দেন সেটা শুধু পড়তে পারেন, তার নিজস্ব তো ইরানে ক্ষমতা প্রয়োগের সেই নির্বাহী ক্ষমতা তার হাতে নেই।
এটি করতে পারে সুপ্রিম লিডার বা আইআরজিসির যিনি দায়িত্বে থাকবেন, সুপ্রিম লিডারের অনুমতি কল্পে। এখন বিষয়টা হলো ট্রাম্প এটুকু বুঝতে পারছেন খামেনিকে মেরে দিয়ে তিনি সবচেয়ে বড় ভুল করেছেন। কারণ খামেনি থাকলে যুদ্ধটা এত লম্বা হতো না, তিনি তার রাষ্ট্রের চিন্তা করে, জনগণের চিন্তা করে হয়তোবা যুদ্ধ বিরতিতে চলে যেতেন। কিন্তু মুস্তফার কথা হলো এতগুলো মানুষ মারা গেল, ইরানের 11,000 পয়েন্টে ইসরায়েল আমেরিকা হিট করেছে, 11,000 স্থানে ধরেন হিট হয়েছে। তো এটার ক্ষতি তো উঠাইতে হবে ইরানের। আবার 2 দিন পরে তারা হিট করবে, আবার মারবে, ইরান আবার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দেশটাকে তৈরি করবে, আবার তারা মারবে। এটা হতে পারে না। ইরানের কথা হলো হরমুজ থেকে আমি টোল আদায় করবো, এই টোল দিয়ে আমি 5 বছরে আমার দেশ আবার গুছায় ফেলবো। এটা তাদের জন্য বিশাল একটা অর্থনৈতিক সোর্স হবে। 2 নম্বর, তুমি চাইলে আর ইরানে আক্রমণ করতে পারবে না, তোমাকে আন্তর্জাতিক গ্রান্টার রাষ্ট্রের মাধ্যমে চুক্তি করতে হবে। 3, তুমি সকল নিষেধাজ্ঞা তুলে নিবা। ইরান এখন থেকে তার সব পণ্য, তেল, গ্যাস বিশ্ববাজারে বিক্রি করবে। তাতে করে কি হবে? ইরান সৌদির উপরে চলে যাবে তাদের অর্থনীতি। বিষয়টা বোঝেন নাই? ইরানের অর্থনীতি সৌদির উপরে চলে যাবে, কাতারের উপর চলে যাবে, কারণ তার দেশ আয়তনে অনেক বড়, তার খনিজ সম্পদ ওদের চেয়েও বেশি। এখন ইরান এই মূল বিষয়গুলো চাচ্ছে। পাশাপাশি গালফ কান্ট্রিতে আমেরিকা থাকতে পারবে না। এগুলো হলো ইরানের শর্ত। এখন আমেরিকার যে শর্ত ছিল, আমেরিকা সেই শর্তে নাই। আমেরিকা শুধু করে ইরান ভাই হরমুজটা খোলো, ইরান ভাই হরমুজটা খোলো। আমার ছেলে হাসে পাশে দাঁড়া দাঁড়া, হুট করে সে আবার আমার চেয়ে ভালো খবর জানে। তাকে যদি আপনি খবর কেন্দ্রিক কোনো প্রশ্ন করেন, সব উত্তর দিতে পারবে। তার এগুলোর প্রতি খুব আগ্রহ। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে, তারা এই মাইন্ডকে চিপে আটকে গেছে। আসেন, আজকে যে খেলাটি খেলছে, দুবাইতে, আরব আমিরাতে বেশ কিছু অ্যাটাক করেছে ইরান, এবং সৌদিতে আপনি বলেছি, সৌদির আল খারেজ শহরে বিশাল অ্যাটাক করেছে। সেখানে পাইলট এবং মার্কিন কমান্ডো বাহিনীর অনেক সদস্যকে ওপারে পাঠিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানকেও ধ্বংস করেছে ইরান, এবং ইরানের গণমাধ্যম বা ইরানের পক্ষ থেকে এই দাবিগুলো করা হয়েছে। এখন পর্যন্ত আমেরিকা কিছু বলেনি, হয়তো আমরা জানবো। মানে সৌদির আল খারেজ শহরে যে পাইলট গুলো ইরানে অ্যাটাক করতো যুদ্ধ বিমান এনে, তাদের খুঁজে খুঁজে মেরেছে ইরান ড্রোন এবং মিসাইল দিয়ে। শুধু তাই নয়, সেখানে অনেকগুলো যুদ্ধ বিমান ছিল, সেগুলোকেও ওপারে পাঠিয়ে দিয়েছে। এবং আরব আমিরাতে আমেরিকার একটি মানে খুবই গুরুত্বপূর্ণ মিটিং চলছিল সেনাবাহিনীর, আরব আমিরাতের একটি গোপন স্থানে। সেখানে ইরান অ্যাটাক করেছে। কল্পনা করা যায় ওরা কোথায় গোপনে মিটিং করে, সেখানে ইরানের মিসাইল এবং ড্রোন চলে যাচ্ছে। এগুলো আমেরিকা আসলে বিগত 50 বছরে এরকম দৃশ্য তারা দেখেনি, যে ইরান কি করতেছে ওরা দেখতেছে। এখন ওরা তো কল্পনাই করে নাই, ওরা মনে করছে খামেনি মূল্যে সব শেষ। নেতানিয়াহু এটা বলেই ট্রাম্পকে আনছে যে 2 দিনে আমরা অ্যাটাক করবো, খামেনি শেষ, রেজিম পরিবর্তন। এখন আর রেজিম পরিবর্তনের কোনো শর্ত আমেরিকার নাই। আমেরিকার কথা হলো যে আছে সেই আমাদের জন্য ভালো, এরপরে যেটা আসবে এটা এখানে আরো বেশি মারবে। খামেনি মাত্র 2টা, এরা মারে 10টা, এদের পরে যে আসবে সে মারবে কেন 100টা। তো ভাই তুই যে আসস সেই ভালো, এখন ট্রাম্প তাই বলতেছে। এরপরে আপনাদের যে বিষয়টি আসলো, প্রতিদিন আমেরিকার খরচ হচ্ছে এই যুদ্ধে $2 বিলিয়ন মার্কিন ডলার প্রতিদিন। তাহলে চিন্তা করেন কি পরিমাণ খরচ হচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আমাদেরকে, মানে আমাদের ইরানকে তোমরা মজলুম ফিলিস্তিনি ভেবো না, তোমরা তো ভুল করেছো। সিরিয়া, ইরাক, আফগানকে মনে করেছে ইরানদেরকে, আমাদেরকে তোমরা মজলুম ফিলিস্তিনি ভেবেছো, যাদের কাছে কিছু নেই। আমরা ইরানিরা 5-6 হাজার বছরের আমাদের একটা সাম্রাজ্য বা ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। তোমাদের চেয়ে আমাদের সাম্রাজ্যের ইতিহাস লম্বা এবং গৌরবময়। আমরা তোমাদেরকে ছেড়ে দেব না। তোমাদের যার যার খুশি আসো আমার ভুবনে, আমার দেশে পা রাখো, তোমরা নিজের পায়ে হেঁটে আসবে, যাবে কফিনে করে। কে বলছে? আব্বাস আরাকচি। যে এটা আমরা মজলুম ফিলিস্তিনি না, এটা ইরান, তোমাদের হিসেব ভুল হয়ে গেছে। এদিকে আবু উবাইদা, ফিলিস্তিনের অন্যতম ব্যক্তি, তাকে আপনারা চিনেন, তার নামটি আমরা বলতে বলতে অনেক বলেছি, আবু উবাইদা। তিনি হিজবুল্লাহকে বলেছেন যে আমাদের ভালোবাসা, আমাদের দোয়া তোমাদের জন্য। কে বলছে? আবু উবাইদা। এবং হিজবুল্লাহকে বলছে হামাসের এই নেতা যে তোমরা একটু বেশি পরিমাণ নেতানিয়াহু সেনাদের গ্রেফতার করো, আইডিএফ কে গ্রেফতার করো, সব মেরে দিও না, মেরে দিলে সব সমাধান নয়। তোমরা ট্যাঙ্ক থেকে যাদেরকে ধরতেছো এদেরকে গ্রেফতার করো বেশি বেশি করে। কেন? এই কারণে গ্রেফতার করো যাতে
আমরা ফিলিস্তিনি ভাইদের কারাগার থেকে ছাড়াতে পারি। আপনারা জানেন ফিলিস্তিনের যারা গ্রেফতার আছে ইসরায়েল পার্লামেন্টে একটা নতুন বিল পাশ হয়েছে, সেখানে মৃত্যুদণ্ড দেয়া যাবে। ফিলিস্তিনিদের জন্য এই আইনটি তারা করেছে যে তাদেরকে যারা গ্রেফতার তাদের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া যাবে। এটি কিন্তু নতুন, এই গত 2-3 দিন আগে বিলটি পাশ হয়েছে ইসরায়েলে। আবু উবাইদা তাই হিজবুল্লাহর উদ্দেশ্য করে বলেছে, কারণ হিজবুল্লাহ এবং ইসরায়েলের সীমান্ত রয়েছে জানেন আপনারা উত্তরাঞ্চলে। তো বলছে যে তোমরা একটু বেশি বেশি আইডিএফ কে গ্রেফতার করো, যাতে করে আমরা ওদের থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের মুক্ত করে আনতে পারি। এটা হিজবুল্লাহর উদ্দেশ্যে আবু উবাইদা বলেছে। এবং মজার বিষয়টি হলো যে এই মুহূর্তে দখলদার দেশটির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাদের জনগণের, আজকে আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটুখানি, তাদের অবস্থা খুবই করুণ। যারা এই সংবাদটি মিস করছে তাদেরকে আরেকবার দেখাই ফুটেজটি, যে তারা এখন দৌড়ের মধ্যে আছে কিভাবে। ওরা বলছে যে আমরা অসুস্থ হয়ে গেছি, আমাদের স্বাভাবিক জীবনযাপন আর নাই, সারাদিন সকাল নাই রাত। আমি আপনাদের যে ফুটেজটা দেখালাম, এটা হলো আজকে ইরানের হিট, কি ভয়াবহ মিসাইল গুলো মারছে একদম অন টার্গেটে, এবং নেতা কাকু এগুলোর ইন্টারসেপ্ট করতে পারছে না। ইসরায়েলিরা এখন শেল্টারে দৌড়চ্ছে আর বাসা দৌড়াচ্ছে, বাসার শেল্টার, তারা আধা ঘন্টা ঘুমাতে পারছে না। তাদের জনগণ বলছে আমরা অসুস্থ হয়ে পড়েছি, মানসিক রোগী, ট্রমাটাইজ হয়ে গেছি আমরা। আমি ফুটেজটা আরেকবার দেখাই আপনাদের, তারা কিভাবে দৌড়চ্ছে সারাদিন। এই দৌড় তাদের এখন চলছে প্রতিদিন তাদেরকে ইরান এভাবে মিসাইল মেরে মেরে শুধু দৌড় খাওয়াচ্ছে, কারণ ইরান গ্যাপে গ্যাপে মারে, যাতে ওদের জনগণ নেতানিয়াহুর বিরুদ্ধে মাঠে নামে। ইতিমধ্যে নেমে গেছে, তারা বিক্ষোভ করছে, নেতানিয়াহুকে পদত্যাগ করতে বলছে। আবার দেখেন ফুটেজটা। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তির দেশ, যাদের আকাশ প্রতিরক্ষা গর্বের একটা তেলাপোকা তাদের দেশে ঢুকতে পারবে না, পাখি তো দূরের কথা। সেই দেশে এখন ইরান ঢুকছে আর ধোলাই চালাচ্ছে, আর তাদের জনগণ রাত দিন শুধু দৌড়ের মধ্যে, দৌড় প্রতিযোগিতা চলছে। আগামীতে যখন অ্যাথলেট হবে, দৌড় প্রতিযোগিতা হবে, দেখবেন এরা ফার্স্ট হবে, কারণ এদেরকে এই গত 1 মাসে যেই পরিমাণ দৌড় ইরান খাওয়াইছে, এদের সাথে কেউ আর দৌড়ে ফার্স্ট হতে পারবে না ভাই, আর যাই বলেন না কেন। দর্শক, একটা বিষয় চেয়েছিলাম আজকের আলোচনায় আনবো, কিন্তু আনতে পারছি না, এখন আরো বড় করতে চাচ্ছি না ভিডিওটি। আমি আগামীকাল সকালে চেষ্টা করব এই খবরটা দেওয়ার জন্য। সেটি হলো যে এই লড়াইটা ইরানের লাভের রাস্তাগুলো খুলে দিয়েছে এবং বিশ্বাসঘাতকদের মুখে চুনকালি দিয়েছে কিভাবে, এবং আল্লাহর পরিকল্পনা কিভাবে সফল হয়েছে। একটা ব্যক্তিকে আপনারা চিনেন, ইব্রাহিম